দর্শক, একটি সুস্থ সন্তান যেমন বাবা মার আনন্দের উৎস, তেমনি সন্তান অসুস্থ হলে সেই বাবা মার জীবনে নেমে আসে অন্ধকার। প্রায় সময় কিন্তু ছোট বাচ্চাদের সর্দি, কাশি, গলা ব্যথা, হাঁ করে ঘুমানো এই ধরনের সমস্যা হলে আমরা সিজনাল ফ্লু হিসেবেই ধরে নিই। তবে এই ধরনের উপসর্গগুলোর পিছনে লুকিয়ে থাকতে পারে অ্যাডেনোটনসিলাইটিস নামের একটি রোগ। ছোট্ট মিষ্টি সোনামণি ফিহা ঠিক এই ধরনের সমস্যাগুলোতেই ভুগছিল। সর্দি কাশি লেগে থাকা, গলা ব্যথা, হাঁ করে ঘুমানো এবং প্রচণ্ড শব্দে নাক ডাকা। তবে ফিহার বাবা মা সচেতন ছিলেন, সন্তানের রোগকে অবহেলা করেননি। উন্নত চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালে। সেখানে অ্যাডেনোটনসিলাইটিসের কী চিকিৎসা নিয়েছিল ফিহা এবং কেমন আছেন তারই প্রেক্ষিতে আজ আলোচনা করব অ্যাডেনোটনসিলাইটিস এবং তার আধুনিক চিকিৎসা নিয়ে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি আয়োজিত ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের সৌজন্যে লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে। সাথে আছি আমি ডক্টর মারজান। প্রিয় দর্শক, আজকের আয়োজনে আমাদের আলোচ্য বিষয় অ্যাডেনোটনসিলাইটিস এবং আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন ডাক্তার বাসুদেব কুমার সাহা, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন, সিনিয়র কনসালটেন্ট, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা, চিফ কনসালটেন্ট, ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি জিটিভির স্টুডিওতে। কেমন আছেন? থ্যাংক ইউ ডক্টর মারজান টু ইনভাইট মি। আমি ভালো আছি। ধন্যবাদ স্যার। এবং প্রিয় দর্শক, বরাবরের মতন আমাদের সাথে আছেন একজন বিশেষ মানুষ। আজকে আমরা জিটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের একজন স্বনামধন্য সঙ্গীত শিল্পী, আমাদের সবার প্রিয় আবিদা সুলতানা ম্যাডামকে। আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ম্যাডাম কেমন আছেন? থ্যাংক ইউ তোমাকে। আমি ভালো আছি। ওয়েদারের সঙ্গে একটু যা চলে, ঠান্ডা কাশি ওটা আছে অবশ্য। নিশ্চয়ই ম্যাডাম, এখন সিজনের জন্য সবাই কম বেশি আমরা একটু এইসব সমস্যায় ভুগছি। তবে যেহেতু আমাদের প্রোগ্রামটা নাক কান গলা রোগকে বেস করে, নিশ্চয়ই একদম সঠিক জায়গায় চলে এসেছেন। স্যার, এই যে অ্যাডেনোটনসিলাইটিস, টনসিল শব্দটা কম বেশি আমার মনে হয় আমরা অনেকেই জানি। অ্যাডেনোয়েড বিষয়টা কি, বা একসাথে কেন আমরা অ্যাডেনোটনসিলাইটিস বলছি এই রোগটাকে? থ্যাংক ইউ ডক্টর মারজান। আসলে এটি সাধারণ জনগণের বোঝার কথা নয়। সাধারণ জনগণ বাচ্চাদের উপসর্গগুলো তারা জেনে এবং উপসর্গগুলো দেখে চিকিৎসকের কাছে আসে। চিকিৎসক সেটা নির্ধারণ করে যে এটা কি রোগ। তো অ্যাডিনয়েড শব্দটি জানার প্রয়োজন রয়েছে এই কারণেই, যদি এটি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ জনগণ দেখে এবং বোঝে, তাহলে হবে কি, তারা একটা সঠিক ডিসিশন নিতে পারবে যে কোথায় যেতে হবে, কোন লক্ষণ দেখা দিলে। এই বিষয়টি বোঝানোর জন্য আবিদা ম্যাম, আমি একটি চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে কোথায় মূলত অ্যাডিনয়েড এবং টনসিল মানবদেহে অবস্থান করে। প্রিয় দর্শক, সঙ্গেই থাকুন। এখানে নিশ্চয়ই খেয়াল করতে পারছেন এটি একটি মানুষের দেহের একটি কাট সেকশন আমরা নিয়েছি, ল্যাটারাল সেকশন। এখানে এই যে নাকের ছিদ্র দিয়ে বাতাস যাচ্ছে, বাতাস যাওয়ার পথটা খেয়াল করুন। ঠিক এই জায়গাটির নাম হচ্ছে ন্যাজোফ্যারিংস, এবং তারপর ল্যারিঙ্গোফ্যারিংস, এবং শ্বাসনালীটা ট্রাকিয়া হয়ে আমাদের ফুসফুসে বাতাস যাচ্ছে এই পথটা দিয়ে। এই যে এটা সামনের অংশটি হচ্ছে শ্বাসনালী, পেছনের নালীটা হচ্ছে খাদ্যনালী। মানবদেহে বাতাস দুটি পথ দিয়ে ঢুকে, একটি হচ্ছে নাক এবং ন্যাজোফ্যারিংস হয়ে শ্বাসনালীতে বাতাস যাচ্ছে, আরেকটি পথ হচ্ছে মুখ। এই যে মুখ থেকে মুখগহ্বর হয়ে এই পথ দিয়ে কিন্তু শ্বাস যাচ্ছে। তাহলে দুটো পথ দিয়ে কিন্তু মানবদেহে আমরা শ্বাস গ্রহণ করছি। তার মধ্যে প্রধান মাধ্যম বা পথ হচ্ছে নাক এবং এই ন্যাজোফ্যারিংস হয়ে শ্বাসনালী। এখন একটা জিনিস খেয়াল করছেন, সেটি হচ্ছে যে এই যে ন্যাজোফ্যারিংসে কিছু টিস্যু দেখা যাচ্ছে, রাইট? এই জায়গাটা পুরোটাই ফাঁকা থাকার কথা, কিন্তু এখানে কিছু টিস্যু লক্ষ্য করা যাচ্ছে। এই জিনিসগুলোই মূলত অ্যাডিনয়েড। কি জিনিস? এটি একটি লিম্ফয়েড টিস্যু। এটা মানে এখানে থাকে এরকম না, এটা এক্সট্রা কোনো গ্রোথ? এইটা নরমালি এভাবে প্রমিনেন্ট থাকে না। এখানে একটি লিম্ফয়েড অর্গান হিসেবে লিম্ফয়েড টিস্যু থাকার কথা, কিন্তু এই লিম্ফয়েড টিস্যুটা সৃষ্টিকর্তা দিয়েছেন ফার্স্ট লাইন ডিফেন্স পার্ট হিসেবে, আমাদের দেহের একটা প্রতিরক্ষা বলয়। এই অ্যাডিনয়েড একটি বলয়, তার মধ্যে অন্যতম প্রধান। আর দুপাশে রয়েছে প্যালাটাইন টনসিল, ডানে একটি বামে একটি, মানে মুখগহ্বরের ভেতরে। আর নাকের পেছনে রয়েছে অ্যাডিনয়েড। এরপর জিহ্বায় রয়েছে লিঙ্গুয়াল টনসিল। এটা কিন্তু কেউ জানে না, সবাই শুধু প্যালাটাইন টনসিলের কথাই জানে। কিন্তু সৃষ্টিকর্তা কত প্ল্যানিং করে চারপাশে একটি রিং তৈরি করেছে। ওই রিংটার নাম হচ্ছে ওয়ালডেয়ার্স রিং, এবং এই ওয়ালডেয়ার্স রিংয়ের ঠিক ওপরের দিকে থাকে হচ্ছে অ্যাডিনয়েড, দুপাশে থাকছে
কি প্যালাটাইন টনসিল, নিচের দিকে থাকছে লিঙ্গুয়াল টনসিল, এখানে কিন্তু টনসিল রয়েছে, এবং সাইডে রয়েছে টিউবাল টনসিল। এভাবে করে একটা চতুর্দিক দিয়ে একটি নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছেন। কেন? কারণ আমাদের মুখগহ্বর এবং নাক দিয়ে যদি কোনো অর্গানিজম ঢোকে সেগুলোকে প্রতিহত করার জন্য এই টিস্যুগুলোকে দিয়েছে। এখন যেহেতু বাচ্চা অবস্থায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, হ্যাঁ, শরীরের সমস্ত যে ডিফেন্সিভ সিস্টেমটা তখনও অ্যাক্টিভ হয় না, যে কারণে ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে এই টিস্যুগুলো এগিয়ে আসে। যে বাচ্চাটি যত বেশি ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে সংক্রমণ হবে যার তত বেশি তাহলে এডিনয়েডটা এগিয়ে আসবে সেই ভাইরাস ব্যাকটেরিয়া থেকে বাচ্চাটিকে রক্ষা করার জন্য। তাহলে ও যত বেশি অ্যাকশানে আসবে তত বেশি সে ফুলবে। ফুলে ফেঁপে যখন এটি এই ন্যাজোফ্যারিংসের জায়গাগুলোকে ব্লক করছে তখনই সিমটম দেখা দেয়। মূলত এই সিমটমগুলো নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। আচ্ছা ডক্টর, আমি একটা প্রশ্ন করি। অ্যাডেনয়েড সম্পর্কে তো মোটামুটি একটা ধারণা পেলাম, তো এটার উপসর্গ বা এটা কিভাবে অসুবিধা করতে পারে? আবিদা ম্যাডাম কিন্তু খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন যে এই যে অ্যাডেনয়েডটা হচ্ছে এর কি কি উপসর্গ আসলে হয়, এবং আমার যেটা জানার, আপনি তো 4টা গ্রেড লিখে রেখেছেন, এটা কিভাবে ডিসাইড করেন যে কোন গ্রেডে আছে? ওকে, ফাইন। তাহলে আমরা প্রথমে এই চিত্রটাতে একটু দেখানোর চেষ্টা করছি। খেয়াল করুন যে যাত্রা পথটাকে বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, আমি আগেই বলেছি যে এই নাক হয়ে ন্যাজোফ্যারিংস হয়ে বাতাস শ্বাস নালীতে ঢুকবে এবং ফুসফুসে যাবে। তাহলে যদি এই রাস্তাটা কোনো কিছু দিয়ে ব্লক হয়ে যায় তাহলে কি বাতাস ঠিক মতন পৌঁছাবে না। তার মানে এই ধরনের বাচ্চাদের নাক দিয়ে শ্বাস করতে এবং শ্বাস ছাড়তে সমস্যা হবে। এখন সমস্যাটা কি হয়? তো আমরা কি করি, দিনের বেলায় মুখটা কিন্তু আমাদের ওপেন থাকছে, আমরা কথা বলছি, এর মধ্যে দিয়ে কিন্তু মুখগহ্বর দিয়েও কিন্তু বাতাস যাচ্ছে আর নাক দিয়ে কিছুটা যাচ্ছে। তো নাক এবং মুখ দিয়ে দিনের বেলায় কোনো খুব একটা সমস্যা হয় না, কিন্তু যখন আমরা রাত্রে ঘুমাতে যাই আমাদের প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশনের কারণে আমাদের সব কিছু কিন্তু ক্লোজ হবে, তাই না? আমরা কি করব, চোখের পাতা বন্ধ করব, মুখটা বন্ধ হবে। ঠিক ওই সময়টাতেই বিপত্তি ঘটবে এবং বাচ্চা মায়েরা সেটা খেয়াল করে। হ্যাঁ, সেটা কি, বাচ্চা তখন হা করে ঘুমায়। হ্যাঁ, কারণ মুখটা তখন ওপেন হয়ে যায়। হ্যাঁ, অনেক বাচ্চা দেখেছি হা করে ঘুমায়। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এরকম। হ্যাঁ, হা করে ঘুমাচ্ছে। কারণটা কি? কারণ পর্যাপ্ত বাতাস নাকের ভেতর দিয়ে যাচ্ছে না, কারণ এই এডিনয়েড টিস্যুটি ওই শ্বাসের রাস্তাটাকে ব্লক করে দিয়েছে। এবং গ্রেড কিন্তু আমি এখানে উল্লেখ করেছি, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। মূলত এই গ্রেডিংয়ের উপরই কিন্তু বাচ্চার উপসর্গর পার্থক্যটা পরিলক্ষিত হয় বা তারতম্য হয়। যারা গ্রেড 1, এটা খুব বেশি সমস্যা হয় না, এটা কি বলছি আমরা মাইল্ড। আমরা পুরো রাস্তাটাকে এই এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটাকে যদি আমরা 4 ভাগ করি, এখান থেকে এই পর্যন্ত 4 ভাগ করি, তার 1 ভাগ কি 25%, হ্যাঁ, 100%-এর মধ্যে যদি 4 ভাগ করি তাহলে 25 ভাগ বা 4 ভাগের 1 ভাগ যদি এডিনয়েড টিস্যু দখল করে নেয়, দ্যাট ইজ কল দ্য গ্রেড 1। একদম সহজ হিসাব। গ্রেড 2, এই 2 থেকে কিন্তু উপসর্গ শুরু হয়ে যায়। গ্রেড 2-তে প্রায় 50% ওই জায়গা ব্লক হয়ে যায়। তার মানে 25 থেকে 50% জায়গা যদি এডিনয়েড টিস্যু দখল করে তাহলে কোনটা? গ্রেড 2, মানে অর্ধেক জায়গার কাছাকাছি। এই সময়টাতেই তার উপসর্গ খুব বেশি পরিলক্ষিত এবং ডক্টরের কাছে আসে প্রায় রোগীরা, এবং রোগীর স্বজন বা মা বাবা, বিশেষ করে মা এটা বেশি ট্রেস করতে পারে। উপসর্গ হচ্ছে যে রাত্রেবেলা হা করে ঘুমায় এবং যখনই সে হা করে ঘুমাবে তখন মুখ দিয়ে লালা ঝরবে। বলে আমার বাচ্চা তো বালিশ ভিজিয়ে দেয়। কি দিয়ে? লালা দিয়ে। কারণ অ্যাঙ্গেল অফ দ্য মাউথ দিয়ে লালা চুয়ে চুয়ে পড়বে। আমাদের মুখ যখন বন্ধ থাকে তখন কিন্তু লালা পড়বে না, মুখ মাউথ যখন ওপেনিং অবস্থায় থাকবে তখন লালা ঝরবে। এটা একটা উপসর্গ। হ্যাঁ, এরপর বাচ্চার ঘন ঘন ঠান্ডা, সর্দি, হাঁচি কাশি লেগেই থাকবে, কারণ এই এডিনয়েডের সাথে আলটিমেটলি টনসিলটাও কিন্তু বারবার সংক্রমণ হচ্ছে এবং ইনফেক্টেড হয়ে টনসিলাইটিস ডেভেলপ করছে এবং সেখান থেকে গলা মধ্যে খুসখুস কাশি অনুভব হবে, শ্বাসকষ্ট শুরু হবে, গলা ব্যথা করবে, বাচ্চার খেতে কষ্ট হবে, ঘুমাতে কষ্ট হবে। ইভেন যখন এটি 3-4-এ চলে আসে তখন তার নাক ডাকার শব্দ হবে। তো 3 কখন বলছি আমরা? গ্রেড 3, যখন 75% রাস্তা ব্লক করে যাবে প্রিয় দর্শক, সেটাকে আমরা তখন বলবো গ্রেড 3। অর্থাৎ 50 থেকে 75% জায়গা যখন দখল করে ফেলবে, দ্যাট ইজ কল দ্য গ্রেড 3। এবং 75 থেকে 100% জায়গা যখন ব্লক করে ফেলবে তখন সেটাকে আমরা বলবো গ্রেড 4। আমরা গ্রেড 1 এবং 2 পর্যন্ত অপেক্ষা করি কনজারভেটিভ ট্রিটমেন্ট, অর্থাৎ ঔষধের মাধ্যমে আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে এই রোগ থেকে মুক্ত করার জন্য। কিন্তু যদি এটি গ্রেড 3 এবং 4 অতিক্রম করে
রোগীর উপসর্গ এত হয় যে রোগীর জীবনই ঠিক মতন অতিবাহিত হচ্ছে না, ডেইলি লাইফ হ্যাম্পার হচ্ছে, তখন কিন্তু আমরা অপারেশন করার সিদ্ধান্ত দিয়ে থাকি। স্যার খুবই সুন্দর করে বলেছেন, তবে অপারেশনের কথা বললে আমাদের যারা বাবা মা আছেন তাদের একটা ভীতি কাজ করে, তখন ভাবে যে আচ্ছা একটু দেখি না, ওষুধ খেতেই থাকি। তো সেক্ষেত্রে স্যার গ্রেড 3 বা 4 যাওয়ার পরেও, আপনার অ্যাডভাইস করার পরেও যদি কেউ অপারেশন না করে, তাহলে কি জটিলতা হতে পারে এই বাচ্চাটির? খুবই চমৎকার। আমরা বলি যে কোনো একটি রোগ যদি আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট হয়, তাহলে কিন্তু রোগটি দূর হয়ে যায়, রোগীও সুস্থ হয়ে যায়। কিন্তু সেটাকে যদি আমরা বিলম্ব করি তাহলে হবে জটিলতা, দ্যাট ইজ কল দ্য কমপ্লিকেশন। তো জটিলতা কি হতে পারে? এডিনয়েড টিস্যুগুলো বর্ধিত হয়ে এমন হয় যে ওই ওপেনিংটাকে ব্লক করে দেয়। যদি নালীপথটা বন্ধ হয়ে যায় তাহলে মধ্যকর্ণের ভেতরে কি হতে পারে? একটি ইনফ্লামেশন তৈরি হবে, কারণ এয়ার প্যাসেজ ঠিক মতন হবে না। এয়ার প্যাসেজটা বা ড্রেনেজটা ঠিক মতন না হলে মধ্যকর্ণের মধ্যে কোনো জীবাণু আটকে আলটিমেটলি সেখানে প্রদাহ তৈরি করে কানের মধ্যে ইনফেকশন হয়ে কানের পর্দা ছিদ্র হয়ে যেতে পারে, এবং সেই ছিদ্র পর্দে অনেক ক্ষেত্রে দেখা যাবে পুজ এবং পানি চুয়ে চুয়ে পড়ছে। অর্থাৎ কমপ্লিকেশন যদি আমি বলি তাহলে কানের প্রবলেম হতে পারে বা মধ্যকর্ণের প্রদাহজনিত রোগ হতে পারে, যেটাকে আমরা বলছি অটাইটিস মিডিয়া। এবং এখান থেকে ইফিউশন হতে পারে এবং কখনো কখনো ক্রনিক অটাইটিস মিডিয়া হয়ে কানের পর্দা ছিদ্র হয়ে যেতে পারে, এবং সেখান থেকে বাচ্চাদের শ্রবণ ক্ষমতা কমে যাবে। একটি বাচ্চা ক্লাসে ভালো করছে কিন্তু দেখা গেল হঠাৎ করে আস্তে আস্তে তার পড়ালেখায় মনোযোগ কমে যাচ্ছে। মনোযোগ কখন কমে? যখন সে ক্লাসে বসে টিচারের কথা ঠিক মতন শুনতে পাবে না, তখন কিন্তু তার মনোযোগটা থাকবে না। দ্বিতীয় আর একটা কমপ্লিকেশন আছে, সেটাকে আমরা বলছি নিউরো ডেভেলপমেন্টাল হ্যাম্পার। অর্থাৎ এই যে রাত্রিবেলা দীর্ঘক্ষণ ধরে যখন অক্সিজেনের ক্রাইসিসে ব্রেন ভোগে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন যদি মস্তিষ্কে না পৌঁছায়, তাহলে বাচ্চাদের এই ডেভেলপমেন্টাল জোনে অর্থাৎ এই গ্রোয়িং ফেজে যদি পর্যাপ্ত অক্সিজেন মস্তিষ্কে না পৌঁছায়, তাহলে নিউরো ডেভেলপমেন্টাল হ্যাম্পার হয়। আমাদের যে মেধার যে জায়গা, সেটা কিন্তু বিকশিত হবে বাচ্চা অবস্থায়। তাহলে যে বাচ্চাটি জীবনের শুরুতেই মানে পিছিয়ে যাচ্ছে অক্সিজেনের ক্রাইসিসের ফলে, মেধার বিকাশ ঘটছে না, তাহলে কিন্তু সে ট্যালেন্ট হয়ে বড় হতে পারলো না, যেটার ইম্প্যাক্ট কিন্তু ফ্যামিলিতে পড়বে, সমাজে পড়বে, দেশে পড়বে। যে সমস্যাটা আমি শুনলাম এতক্ষণ, তো বেশ গুরুতর সমস্যা, এটা ভালো সমস্যা। তো এটা থেকে মানে বের হওয়ার, সুস্থ হওয়ার উপায়টা কি? অপারেশন? স্যার আবিদা ম্যাডাম বিরতির পূর্বে কিন্তু সুন্দর একটা প্রশ্ন করেছেন যে এই অ্যাডেনোটনসিলাইটিস, আমরা তো বলি যে আসলে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, যাতে এই গ্রেড 3-4 না পৌঁছায় বা অপারেশন পর্যন্ত না যাওয়া লাগে, সেটার জন্য কি কিছু করা যেতে পারে কিনা? ডেফিনেটলি আমরা তো প্রথমে সেটাই করে থাকি যে বাচ্চার মা বাবারা যখন আমাদের কাছে আসে, আমরা প্রথমেই একটি এক্স রে করে, যখন এই উপসর্গগুলোর কথা শুনি, এক্স রে করে আগে নিশ্চিত হই এটি কোন গ্রেডে আছে, গ্রেড 1-2। এই গ্রেড 1-2 ম্যানেজমেন্ট কিন্তু আসলে বলবো যে মেডিকেল ম্যানেজমেন্ট সাথে কিছু অ্যাডভাইস। অর্থাৎ যারা গ্রেড 1 এবং 2-র মধ্যে আছে তাদের অভিভাবকদেরকে আমরা কিছু ঔষধ প্রদান করি। এই ঔষধের মধ্যে রয়েছে অ্যান্টিহিস্টামিন, কিছু নেজাল স্প্রে রয়েছে, যে স্প্রেগুলো নাকের 2 ছিদ্রে 2 চাপ করে দিনে 2 বার দিতে বলি আমরা, টানা 1 মাস। এই স্প্রেটি ব্যবহার করলে ওই এডিনয়েড টিস্যুগুলো আস্তে আস্তে হাইপারট্রফি থেকে অ্যাট্রফির দিকে যায়। আচ্ছা, তাহলে আমার একটা প্রশ্ন, সেটা হলো যে যদি এর থেকে বেড়ে যায়, মানে গ্রেড 3-তে, গ্রেড 4-এ, তখন কি করতে হবে? হ্যাঁ, এই যে বিষয়টি আপনি বললেন গ্রেড 3 এবং গ্রেড 4, এটা তো একজন সাধারণ মানুষ বুঝবে না, সাধারণ মা বুঝবে না, যে কারণে অবশ্যই একজন ইএনটি স্পেশালিস্টের কাছে প্রথমে যেতে হবে। 3-4-এ গেলেই যে আমাদের সঙ্গে সঙ্গে অপারেশন করে ফেলতে হবে, নট লাইক দ্যাট। আমরা একটু অবজার্ভ করি এবং এই বাচ্চার উপসর্গগুলো নিয়ে অ্যানালাইসিস করি যে এটার ফলে তার লাইফস্টাইল হ্যাম্পার হয়ে যাচ্ছে কিনা, এটা কিন্তু আগে বুঝতে হবে। একটা গ্রেড 3-4-এ আছে কিন্তু ওর খুব বেশি সমস্যা দেখা দিচ্ছে না, সেক্ষেত্রেও আমরা ওয়েট করব। হ্যাঁ, কিন্তু যদি এসে বলে যে আমি তো বহু চেষ্টা করেছি, আমার প্রিভিয়াস হিস্ট্রিটাকে দেখি যে আপনি কি এই অবস্থায় যাওয়ার পর অনেক ট্রিটমেন্ট নিয়েছেন কিনা। রোগীরা যখন আমাদেরকে দেখায় এবং আমি দেখি যে প্রচুর প্রেসক্রিপশন তার ফাইলে জমে গেছে, অনেক ডক্টর দেখিয়েছে, আলটিমেটলি লাভ হচ্ছে না, তখন একজন ইএনটি স্পেশালিস্ট ডিসিশন নেবেন যে অপারেশন করবেন কি করবেন না। হ্যাঁ, আমরা যখন 3-4-এ যাওয়ার পর এই উপসর্গগুলোকে মেলাই এবং তার অতীত ইতিহাস দেখি যে ট্রিটমেন্টে, মেডিকেল ম্যানেজমেন্টে ভালো হচ্ছে না, হ্যাঁ, এবং রোগীর স্বজনরা তো এসে বলে, স্যার মাঝে মধ্যে তো আমি ভয় পেয়ে যাই, আমার
সন্তানের মুখ দিয়ে ফেনা উঠে যায়, হঠাৎ করে ঘুম ভেঙেও বসে পড়ে, মনে হয় আত্মাটা বের হয়ে গেল, এই যে একটা ডিভাস্টেটিং কন্ডিশন, এই কন্ডিশনে আসলে আমরা চুপচাপ বসে থাকি না, ডেফিনেটলি আমরা তখন সার্জারি করার সিদ্ধান্ত মানে শেষ অপশনটা হচ্ছে স্যার সার্জারি। স্যার আপনি তো প্রচুর অ্যাডেনোটনসিলের অপারেশন করেছেন, আজকে যে মিষ্টি সোনামণি ফিহার কথা বলছিলাম, ফিহা এখন কেমন আছে আসলে আপনার কাছ থেকে চিকিৎসা নেবার পর? এই সাফল্যের গল্পটা যদি একটু জানতে পারি। হ্যাঁ নিশ্চয়ই ম্যাডাম, আপনি জেনে খুশি হবেন যে আমি প্রত্যেকটা পেশেন্টের যেগুলো একটু কমপ্লিকেটেড কেস তাদের আর্কাইভ সংরক্ষণ করি এবং সেই আর্কাইভের মধ্যে তার উপসর্গগুলো কেমন, সেখান থেকে সে কী জটিলতায় পড়ে গেল, পরবর্তীতে চিকিৎসা পর সে কেমন থাকে, এই বিষয়টার উপর আমি একটি রুটিন মনিটরিংয়ের ব্যবস্থা রেখেছি এবং এটি করার জন্য প্রয়োজনে আমি রোগীদের বাড়িতে যাই, খোঁজখবর নিই এবং সেটা নিয়ে আমার একটি স্পেশাল আয়োজন রয়েছে, পেশেন্ট ফলো আপ ইন হাউস। এবং আমরা এই পেশেন্ট ফলো আপ ইন হাউসে মিষ্টি মামনি ফিহাদের বাড়িতে গিয়েছিলাম। আপনারা দেখতে থাকুন তিনি বর্তমানে কেমন আছে। আমি এখন এই মুহূর্তে একটি অস্থায়ী চেম্বার সাজিয়ে বসে আছি। এই যে আমি দেখতে পাচ্ছি ফিহা তার মায়ের কোলে উঠে তার বাবার সাথে আসছে। তো ফিহা, তুমি এখন কেমন আছো বলো? ভালো। অনেক ভালো। আচ্ছা আচ্ছা, তোমার কি কোনো অপারেশন হয়েছিল? কি অপারেশন হয়েছিল? ও এটা বলার সাথে সাথে ও আসলে হা করলো, কারণ যখন ও আমার কাছে আসে আমি ঠিক একইভাবে ওর গলা হা করে আমরা দেখেছিলাম। আজকেও বরাবরের মতন একটু ওর গলার ভিতরটা দেখে নিলাম। ফ্যান্টাস্টিক, গলার ভিতরের এখন সেই টনসিলও নেই, সেই এডিনয়েডও নেই। জি, আমি ওর বয়স যখন 2 বছর তখন থেকে ওকে আমি প্রবাসী নিয়ে গিয়েছিলাম এমনি ঘোরানোর জন্য। তো তখন একটা সমস্যা হয়েছিল, তখন ঠান্ডা লাগতো। তো আমরা প্রথম ভাবতাম যে এটা কোনো সিজনাল ফ্লু কিনা। তো ওখানে ডাক্তার দেখাইছি, ওরা খুব ভালো বুঝতে পারে নাই। দেশে চলে আসি, দেশে ওদেরকে পাঠিয়ে দেওয়া হয়, আর আমি তো প্রবাসীই থাকি। তো আসার পরে আমি এখানে কয়েকটা ডাক্তার দেখাইছি, দেখানোর পরে এবং শিশু বিশেষজ্ঞ দেখাইছি। তো ওনারা ওষুধপত্র দেওয়ার পরে ভালো হইতো। তো হওয়ার পরে আবার 1 সপ্তাহ না যেতেই আবার হাসি কাশি শুরু হয়ে যেত। আমরা ওকে কোনো ঠান্ডা এবং ফ্রিজ ছাড়াও কোনো নর্মাল খাবার খাওয়াইতে পারতাম না, কারণ ওর অনেক ঠান্ডা এবং কাশি সাথে জ্বর। মনে হইতো যে ওর অনেক কষ্ট হইতেছে, কিন্তু নাক তো এমন অবস্থা, মানে বড় মানুষ যেমন নাক ডাকতেছে ওরকম নাক ডাকতো, মানে এত শব্দ, পাশে একটা মানুষ শুয়ে থাকাটাই মানে হয়ে যেত, এত শব্দ হইতো। হা করে ঘুমাইতো, গলা শুকায় গেত, পানি দিতাম ফিটারে, যে গলা শুকায় গেছে হয়তো এর জন্য এই অবস্থা। পানি খাওয়ার পরেও সেম সমস্যা। কি হয়েছিল আমি একটু ব্যাখ্যা করি এই মুহূর্তে। আপনারা দেখুন, এই নাক দিয়ে যে বাতাসের যে গতি এদিক দিয়ে যে যাবে সেটা বাধাগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, কেন? কারণ একটা এডিনয়েড বড় হয়েছে। এই এডিনয়েডটাই ছিল তার শত্রু, সাথে ছিল টনসিলগুলো ফোলা। এই টনসিল ফোলার কারণে এবং এডিনয়েড বড় হওয়ার কারণে ওর এই কষ্টগুলো হতো। আপনার এখন কি অবজারভেশন অপারেশনের পর? জি আলহামদুলিল্লাহ, আমি তো খুবই খুশি এবং আমার মনে হয় মাঝে মাঝেই আটকে উঠি, আজকে থেকে কি আবার শুরু হবে নাকি আগের মতো কাশি, এরকম মনে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ, যেহেতু 1 মাস 1 সপ্তাহ পের হয়ে গেছে, আগে তো 5 দিনের বেশি ভালো থাকতো না কখনোই। যত ভালো অ্যান্টিবায়োটিক এবং ইনজেকশন দেওয়ার পরে 2 থেকে 5 দিন ভালো থাকতো। আলহামদুলিল্লাহ 1 মাস 1 সপ্তাহ পার হয়ে গেছে, একটা ফোঁটা মেডিসিন তার শরীরে পড়ে নাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। বাহ, খুব ভালো লাগলো দেখে বাচ্চাটা। স্যার অসংখ্য ধন্যবাদ, এই যে এত সুন্দর একটা বিষয় আমাদেরকে আলোকিত করেছেন এবং আশা করি নাক কান গলার আরও যে কোনো সমস্যার সমাধান নিয়ে খুব দ্রুতই আপনার সাথে আমরা আবার বসতে পারবো। থ্যাংক ইউ। দর্শক, একটি শিশুর সুস্থ জীবনের উপর নির্ভর করে তার সুন্দর ভবিষ্যৎ। তাই বাচ্চার যে কোনো ধরনের উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের সঠিক পরামর্শ নেবেন। প্রিয় দর্শক, আপনাদের নাক কান গলাজনিত যে কোনো সমস্যার সমাধান জানতে হলে আমাদেরকে ফোন করতে পারেন 014099777862 এই নাম্বারে, অথবা চিঠি পাঠাতে পারেন ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড 24/1 শান্ত টাওয়ার, শান্তিনগর, ঢাকা এই ঠিকানায়। আগামীতে আরও কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সাথে চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জিটিভির সঙ্গেই থাকবেন। আপনি কিন্তু গানের মানুষ, আপনার গান আমরা ভীষণ পছন্দ করি। আপনার এবং স্যারের গাওয়া গানও কিন্তু আমরা খুব এনজয় করি। স্যারের যদি একটি বিখ্যাত গান আছে না,
তুমি আমার মনের মানুষ, এই গানটা কি হবে? খুব সুন্দর। আমরা দুটো লাইন শুনবো ম্যাডাম। রফিকুল ইসলাম স্যারের কাছে কিন্তু এই গানটি আমরা শুনেছি এই হ্যাঁ, জিটিভি উনি এই স্টেজে। গানটা আচ্ছা গান, আমি আপনার জানি। কাছে দুটো লাইন শুনতে চাবো। না আপনি গান, আমি সঙ্গে সঙ্গে ধরতে পারি, কারণ নিশ্চয়ই। আমার আজকে খুব খারাপ অবস্থা। তোমার এত ভালোবাসা আমি বলো কোথায় রাখি, বুকের খাঁচায় বন্দি থেকো ওগো বুঝ পাখি, তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ, তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ, ইচ্ছে করে মন ভরে করি গো আদর, তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর, তুমি আমায় কইরো না কোনোদিনও